এটা হচ্ছে বিভিন্ন গ্রাউন্ডে যে অ্যাক্টিভিজম যেটা হয়, এটা যদি আপনার বাইরের দেশে হয়, কেউ যদি এই অ্যাক্টিভিজমের সাথে মানে অ্যাক্টিভিস্ট হিসাবে ইনভলভ থাকে এবং এই অ্যাক্টিভিজম এখানে ক্যারি অন করার জন্য যদি কোনো ফিয়ার অফ প্রসিকিউশন সম্ভাবনা থাকে আপন হিজ রিটার্ন, সেই ক্ষেত্রে সে সারপ্লাস অ্যাক্টিভিটিসে আপনার রিলাই করতে পারবে। এটা অ্যাসাইলামের একটা কনসিডারেশনের একটা পার্ট। এখানে আমরা হয়তো অনেকেই জানি যে অ্যাসাইলাম করার জন্য যে ৫ টা গ্রাউন্ড আছে, যেমন আপনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, রিলিজিয়াস বিলিভ, এথনিসিটি, ন্যাশনালিটি ও পার্টিকুলার গ্রুপ। এই ৫ টা রিজনের জন্য কেউ অ্যাসাইলাম করতে পারে। যদি দেখাতে পারে যে এই ৫ টা রিজনের মধ্যে কোনো একটা রিজনের জন্য সে ফেয়ার অফ প্রসিকিউশনের শিকার হবে। এখন আপনার যদি ধরেন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ফর এক্সাম্পল, কেউ আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর জন্য সে অ্যাসাইলাম ক্লেম করবে। সম্ভবত আমরা ধরে নেই যে যারা নিজ দেশে পলিটিক্স করছে, যার ফলে সে আইডেন্টিফাইড বাই দ্য অথরিটি, অথবা তার যে আপনার বিপরীতে যারা আছে, তারা তার উপর প্রসিকিউশন করবে, তাকে টর্চার করবে, ইনহিউম্যান ট্রিটমেন্ট করবে। সেক্ষেত্রে সে অ্যাসাইলাম করতেছে। এটা হচ্ছে একটা মানে একটা সাইড অফ দ্য অ্যাসাইলাম। এখন আপনার যে কোয়েশ্চেন যে সারপ্লাস অ্যাক্টিভিটিস হচ্ছে এই অ্যাক্টিভিটিস যেটা হয়তো সে দেশে করে নাই, কিন্তু দেশের বাইরে আসার পর যারা না থাকলেও অন্য কোনো বিষয়ে যে অ্যাক্টিভিজম সে এখানে ক্যারি অন করতেছে, ওর ফলে কোনো রিস্ক ফ্যাক্টর ক্রিয়েট হচ্ছে কিনা, সে যদি দেশে ফেরত যায় তার জন্য কোনো রিস্ক হবে কিনা, এটাকেই সারপ্লাস অ্যাক্টিভিটিস সাধারণত বলে থাকে। তো এখন আমরা যদি একটু কাইন্ডলি আপনাকে জিজ্ঞেস করি যে আমাদের কমিউনিটি অনেকেই কিন্তু এখানে বিভিন্ন ভিসায় আছে, যেমন স্টুডেন্ট ভিসা আছে, স্কিল ওয়ার্কার বা ডিপেন্ডেন্ট বা অনেক ভিসা ক্যাটাগরিতে আমরা ইউকেতে আছি। তো এখানে থাকার পরে যদি কেউ কোনো ভিসা ক্যাটাগরিতে থাকার পরে এখানে ধরেন ২ বছর আছে, ১ বছর আছে, এই ক্ষেত্রে যদি সে কোনো একটা মোমেন্টে যদি সে দেখে যে তার দেশে যাওয়াটা তার জন্য একটু সমস্যা হবে, কারণ দেশের রাজনৈতিক বা কোনো কারণে পরিবর্তন যদি হয়, সেক্ষেত্রে সে কি এই সারপ্লাস অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সে কি রাজনৈতিক আশ্রয় বা নিরাপত্তা চাইতে পারে কিনা? প্লিজ। ধন্যবাদ মনিরুজ্জামান। প্রথমে হচ্ছে এখানে কারণটা নির্ধারণ করতে হবে যে সারপ্লাস অ্যাক্টিভিটিস কোন ধরনের অ্যাক্টিভিটিসটা করতেছে। এটা হচ্ছে একটা, সে অ্যাক্টিভিটিজম করতেছে কিনা, এবং যদি করে সেটার জন্য কি তাকে আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা, সে কি আইডেন্টিফায়াবল কিনা, মানে তাকে নির্ধারিতভাবে যে সে এই অ্যাক্টিভিজমটা করতেছে এবং সে যদি দেশে ফেরত যায় সেক্ষেত্রে সে ওই টর্চারের শিকার হবে, এটা কিনা। আরেকটা হচ্ছে তার এই অ্যাক্টিভিজমের জন্য তারা যারা মানে অন্য দেশে যারা মানে রুলিং পার্টি বা যারা টর্চার করবে যে গ্রুপটা আছে, ওই গ্রুপটা কি এমন কোনো পর্যায়ে আছে কিনা যে এই অ্যাক্টিভিটিজমের জন্য তাকে প্রসিকিউট করবে। সো এই ধরনের সিচুয়েশনে সে করতে পারবে। এখন আপনার কোয়েশ্চেন হচ্ছে এখানে যদি স্টুডেন্ট ভিসা থাকে, ইয়েস, যারা অন্যান্য ভিসায় আসেন, ফর এক্সাম্পল সিচুয়েশন সার্কামস্টেন্সেস যদি কোনো দেশের পরিবর্তন হয়, যেমন ফর এক্সাম্পল এখন আমরা ধরে নিই ইরানের সিচুয়েশন। ইরানের হচ্ছে খুব আপনার রিলিজিয়াস বা ইরানের যদি এখন কোনো পরিবর্তন হয়, ক্ষমতার পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে এখানে যারা বর্তমানে আছেন ক্ষমতা পরিবর্তনের আগে, তারা কিন্তু ফেয়ার অফ প্রসিকিউশন না। বাট যদি ক্ষমতা পরিবর্তন হয় এবং তারা অন্য আদর্শের মতাবলম্বী হন, সেক্ষেত্রে তাদের হয়তো প্রসিকিউশনের সম্ভাবনা হতে পারে। সেই ক্ষেত্রে তারা আপনার সাইলেন্ট ক্লেম করতে পারবেন। দেখাতে হবে ওনাদের দেশে গেলে ওনাদের প্রসিকিউশনের শিকার হবে। এখন অ্যাক্টিভিজম যেটা এটাও এখানে প্রতীয়মান হতে হবে যে অ্যাক্টিভিজমের জন্য তাকে আইডেন্টিফাই করা যাচ্ছে এবং সে যে তার একটা প্রোফাইল সে ক্রিয়েট করছে এই জায়গায়, এবং এই প্রোফাইল ক্রিয়েট করার জন্য তার প্রসিকিউশনের সম্ভাবনা আছে। জি, অনেক ধন্যবাদ। আমাদের একজন দর্শক লাইনে আছে। জি ভাই, আপনি প্রশ্নটি করুন, আপনি যুক্ত আছেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি ২০২১ সালে স্টুডেন্ট ভিসায় আসার পর কোর্স কমপ্লিট করিনি। এখন আমি স্টুডেন্ট অ্যাসাইলামও আছে, আপিল পেন্ডিং আছে, আমার থিসিস লিভ আছে। এখন কি আমি পিএইচডি তে থাকা বা ডিবি তে থাকা কোনো স্টুডেন্টের ডিপেন্ডেন্ট হইতে পারবো কিনা? তো কোর্স কমপ্লিশন দেখলাম ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক পারমিট আরো ডিপেন্ডেন্ট হইতে গেলে
ওর ওয়েবসাইটে দেওয়া আছে কোর্স কমপ্লিট হতে বছর যদি স্টুডেন্ট থাকে, কিন্তু স্টুডেন্টের ডিপেন্ডেন্ট ক্ষেত্রে এগুলো দেওয়া না, তাহলে কি আইন কোর্স কমপ্লিশন পাওয়া যাবে? সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে কিনা ওনার জন্য? ধন্যবাদ ভাই আপনার কোয়েশ্চেনের জন্য। আমার মনে হয় না আপনি ইন কান্ট্রি সুইচিং করতে পারবেন এজ এ স্টুডেন্ট ডিপেন্ডেন্ট, যেহেতু আপনি আপনার কোর্স কমপ্লিট করেন নাই। আপনাকে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশে ফেরত গিয়ে আবার রিঅ্যাপ্লাই করতে হবে আপনি এদেশে ফেরত আসার জন্য। আপনার আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? জি, আপনি শুনেছেন উত্তরটি? তাদের সাথে ওয়েবসাইটে বা অ্যাপেন্ডিক্স এখানে ওইখানে দেওয়া নাই যে এরকম কোর্স কমপ্লিট করতে হই বলি স্টুডেন্ট ডিপেন্ড হতে গেলে। কেস ওয়ার্কারের যে অ্যাপেন্ডিক্স আছে এখানেও দেওয়া নাই, বা স্টুডেন্টের ডিপেন্ডেন্ট ক্ষেত্রে ইনসাইডে কেউ যদি সুইচ দিতে চায় তাহলে তো ডিপেন্ডেন্ট কোর্স কমপ্লিট করতে বইটা তো কিছু দেওয়া নাই। সাহেব, কোনো মতামত আছে কিনা ওনার জন্য? আমার কোনো মতামত নাই ভাইয়া, দিস ইজ মাই ওপিনিয়ন। আপনি যদি এই ধরনের অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে দেশে ফেরত গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকেন। থ্যাংক ইউ। জি, দর্শক বন্ধু, আজকে আমরা আলোচনা করছি ইউকেতে আসার পরে বা ইউকে বসে রাজনৈতিক বা ধর্মীয় যে কোনো অ্যাক্টিভিজম করার ফলে যদি দেশে যাওয়া, আপনার নিজ দেশে যাওয়া আপনার জন্য জীবনের ঝুঁকি হয়, সেক্ষেত্রে আপনি কি কোনো আশ্রয় পেতে পারেন কিনা, কোন কোন অ্যাক্টিভিটিস করলে আপনি সেই আশ্রয়টি পেতে পারেন, কিভাবে এবং আপনি সেটি করবেন এবং কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে প্রডিউস করতে হবে, সেই সার্বিক বিষয়ে আমরা আজকে আলোচনা করছি। তো সাহেব ভাই, আপনি যদি কাইন্ডলি একটু বলেন যে আমি সারপ্লাস অ্যাক্টিভিটিস করলাম, আমি এখানে ইউকেতে বসে সেই আন্ডারে আমি ইউকেতে থাকার রাজনৈতিক আশ্রয়টা দিলাম, এখন অনেক আশ্রয়টা চাইলাম। অনেক সময় দেখা যায় যে আমাদের ভিসা শেষ হয়ে যায়, ধরেন আমি স্টুডেন্ট ভিসা বা স্কিল ওয়ার্কার আবেদন করেছি, সেইটি রিফিউজ হয়ে গেছে, বা আমার ভিসা শেষ, আমি পোস্টে ছিলাম, আমার ভিসা শেষ, এখন আবার দেশে যাওয়ার সময় তখন আমি এই যে কোনো অ্যাসাইলাম আবেদন করলাম, সেটা সারপ্লাস অ্যাক্টিভিটিস বলেন বা যে কোনো একটা, এগুলো আসলে কতটুকু ইম্প্যাক্ট পড়ে বা এগুলো সাকসেস হওয়ার চান্স কতটুকু থাকে? জি মনোজন ভাই, আপনি যে লাস্টের পার্টটা একটু রিপিট করবেন? তো দেখা যাচ্ছে অনেকে একদম ভিসা শেষ হওয়ার আগে আমি ধরেন পোস্ট স্টাডিতে ছিলাম, এখন আমার ভিসা শেষ, সেই সময় আমি গিয়ে আবেদন করলাম যে না, আমি দেশে যেতে পারবো না, আমার লাইফ এখানে ঝুঁকি, আমি পলিটিক্যাল অ্যাক্টিভিজম করি, আমি এখানে ছাত্রলীগের ধরেন বা আওয়ামী লীগের মিছিল মিটিং করি, আমি অনলাইনে ব্লগিং করি। তো এই মুহূর্তে যদি তারা আবেদনগুলো করে, তাদের ক্ষেত্রে কি এটি পজিটিভ নেগেটিভ না হওয়ার কোনো চান্স আছে, কতটুকু রিস্কি, হাউ ইট ইজ? ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। যখনই অ্যাসাইলাম কেউ মানে অ্যাসাইলাম ক্লেম করেন, এখানে ক্রেডিবিলিটি যে আর্টিকেল আপনার সেকশন 8 এ যে ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্টটা হয়, সেটা বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট আপনি কত তাড়াতাড়ি আপনি অ্যাসাইলাম ক্লেমটা করছেন। এইটার উপর ডিপেন্ড করে তারা ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্টটা করে থাকে। আপনি যদি আজকে অ্যাওয়্যার হন যে আপনার প্রসিকিউশনের সম্ভাবনা আছে আপনি রিটার্ন, সেই ক্ষেত্রে আপনি সাথে অ্যাসাইলাম করবেন। এখন আমাদের সমস্যা হচ্ছে কি, মোস্ট অফ দ্যা মানে যারা এখানে একটা লজিক আমরা দাঁড় করাই যে আমরা যতক্ষণ পর্যন্ত ভিসা ছিল আমার দেশে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। সেই ক্ষেত্রে আমার প্রসিকিউশন এর সম্ভাবনা ছিল না। যেহেতু আমার ভিসা চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি যদি দেশে চলে যাই আমি প্রসিকিউশন এর শিকার হতে পারি। অথবা আমি ইনহিউম্যান টর্চার এর শিকার হতে পারি। সেক্ষেত্রে তারা বেসড অন দিস ফ্যাক্ট এখানে আর্গুমেন্টটা এই জায়গায় করতে পারেন। বাট আইডিয়ালি হচ্ছে যখনই আপনি অ্যাওয়্যার হবেন যে আপনার জীবনের ঝুঁকি আছে, তখনই আপনার উচিত হচ্ছে অ্যাসাইলামটা ক্লেম করা। আপনি ইউ শুডন্ট ওয়েট। আপনি যত ওয়েট করবেন আপনার ক্রেডিবিলিটি তত ড্যামেজ হবে। অনেক ধন্যবাদ। জি সাহেব, আমাদের একজন দর্শক লাইনে আছে, আমি প্রশ্ন নিই। জি আপু, আপনি যুক্ত আছেন, আপনি আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার প্রশ্ন হলো আমি রিসেন্টলি প্রাইভেট এন্ড ফ্যামিলি রাইটের বেসিসে ভিসা পাইছি। তো এখন আমার হাজবেন্ড উনি আলাদাভাবে এফএলআর পে করছিলেন, ওনার কেসটা আপিলে আছে। একবার লাস্ট আপিলটা একজন হয়েছে, এখন নেক্সট মার্চে আপিল ডেট দিছে। এখন যদি উনি যদি আমার ভিসা দিয়ে দেখান, বা উনি কি আপিলে যাইতে হবে না উনি
120 নোটিশ দিতে পারেন, এটা যে সেটেল হয়েছে বা এরকম কিছু, মানে আমার একটু আইডিয়া দিবেন কি করলে ভালো হবে। আর আপাতত ওনার কোনো লিগাল রিপ্রেজেন্টেশন নাই, সো আপিল উনি বলতেছেন উনি এই সিচুয়েশন, মানে আমার যে এখন যেটা পাইছে ওইটা উনি একা যে ডিল করবেন। বাট আমি মনে করতেছি যে এটা হয়তো উনি অনেক কিছু লো জানেন না, বা না যাওয়াটা বেটার হবে, একটু যদি অ্যাডভাইস করতেন। আমি একটু কোয়েশ্চেন করি। সো প্রথম যে অ্যাপ্লিকেশন করেন তখন আপনার স্ট্যাটাস কি ছিল? আপনার লিমিটেড লিভ টু রিমেইন ছিলেন? সরি, প্রথম যখন আবেদনটি করেন তখন কি আপনি লিমিটেড লিভ টু রিমেইনে ছিলেন কিনা? না, আমরা দুজনই অবাস্টিয়া ছিলাম। ওকে, সো আপনার হিউম্যান রাইটস কেস কি হয়ে গেছে? আমি আমার বাচ্চার পাইছি। ওকে, আপনারা দুজন একসাথে ছিলেন তখন, না? জি না, উনি ওনার আমি ছিলাম অ্যাসাইলামে আর উনি ছিলেন হিউম্যান রাইটস যেটা। বাট আপনারা এজ এ ফ্যামিলি হিসেবে একসাথে ছিলেন? না, আমরা এজ এ ফ্যামিলি করি নাই, কিন্তু কোর্টে হিয়ারিং যাওয়ার পর এটা জাজ এজ এ ফ্যামিলি আমাদের ফ্যামিলি ইউনিট করছেন। তারপর আমাদের আপিল হয়েছে, আমারটা আমার হয়েছে আর ওনারটা ওনার এইভাবে। আপনারা ওই দুটো ক্লেমে কি আপনারা একসাথে ছিলেন? এটা ক্লেম করছিলেন যে আপনারা একসাথে না সেপারেট ছিলেন? না না না। ওকে, সো ওকে, সো আপনার কোয়েশ্চনটা হচ্ছে এখন কি আপনি কিভাবে কি করবেন এইটা, রাইট? উনি আর কিভাবে অ্যাপ্রুভ নেবে? আমি তো পেয়ে গেছি আমার বাচ্চা নিয়ে, এখন উনি কি করবেন? মানে ওনার কেসে মেইনলি বলছেন যে ওনার বাচ্চা আছে এই দেশে যার অলরেডি 7 ইয়ার্স হয়ে গেছে। সো ওনার এটা উনি জাজকে দেখাইছেন, আর জাজ এটাই বলছে যে তোমার বাচ্চা তো এখনো কোনো লিভ পায়নি, তাহলে তুমি কিভাবে এটা করো। তো ওইখানে এটা রয়েছে, বাট ওরা বলছে যদি বাচ্চা এই দেশে সেটেল পেয়ে যায় তাহলে আমরা তোমাকে দিয়ে দিব। এর মধ্যে আমরা পেয়ে গেছি, মানে আমি আর আমার বাচ্চা পেয়ে গেছি। জি, ধন্যবাদ। আপনার কোয়েশ্চনে আমি পেয়েছি। সো যেটা আপনাদের করতে হবে এখন, যেহেতু ওনার অ্যাপিলটা পেন্ডিং আছে, সেই ক্ষেত্রে ওনার উচিত হচ্ছে আপনার সেকশন 120 নোটিশ দেওয়া, স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল গ্রাউন্ডস, এটা যে এই পরিবর্তনটা হয়েছে এটা হোম অফিসকে জানানো। সাথে সাথে হোম অফিসে যদি আপনাদের ডাইরেকশন থাকে এবং আপনাদের বান্ডুল না দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনারা উইটনেস স্টেটমেন্টে এটা ঢুকাবেন যে আপনাদের এই প্রেজেন্ট সার্কামস্টেন্সটা এটা ঢুকাবেন। সাথে যে বান্ডুলটা দিবেন, বান্ডুলের সাথে 120 নোটিশ যেটা হোম অফিসকে পাঠাইছেন ওইটা সহ পাঠিয়ে ওইটা রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে? জি আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। জি, অনেক অনেক ধন্যবাদ। জি সাহেব, আপনি বলছিলেন ওনার বিষয়টি। দর্শক বন্ধু, আমরা আজকে আলোচনা করছি কিভাবে ইউকেতে থাকা অবস্থায় আপনি যদি রাজনৈতিক বা ধর্মীয় যে কোনো বিষয়ে আপনার মতামত দেন, সেটির কারণে যদি আপনার নিজ দেশে যাওয়া বা যেতে পারার সুযোগটি আপনার জন্য রিস্কি হয়, তখন আপনি কিভাবে বা আপনি কোনো সাহায্য চাইতে পারেন কিনা সে বিষয়ে আমরা আলোচনা করছি। আমাদের একজন দর্শক লাইনে আছেন, পোস্ট করে নিয়ে। জি ভাইয়া, আপনি লাইনে আছেন? শাফিক ভাই, আমি আপনার এই লাইভটা দেখতেছিলাম, আমার একটা কোয়েশ্চন ছিল। প্লিজ ভাই। ধন্যবাদ ভাইয়া, কোয়েশ্চনটা করেন। হ্যাঁ, আমি 2023-এ আসছিলাম সরকার ভিসায় 6145 কোডে। তারপর ধরেন 3 মাস পরে আমার ভিসা ক্যান্সেল হয়ে যায়, 60 ডেজ এর লেটার চলে আসে। তো আসার পরে আমি অ্যাসাইলাম ক্লেম করি। তো অ্যাসাইলাম আমার এখনো পেন্ডিং আছে। তো আমি এখন 6136 কোডে স্কিল ওয়ার্কার ভিসার জন্য অ্যাপ্লাই করছি আর কি। তো আমার প্রশ্ন হচ্ছে, এটা তো সিনিয়র কেয়ার ওয়ার্কারের, তো হোম অফিস 15 দিন পর আমাকে মেইল করছে যে এটা একটা এক্সেপশনাল ইস্যু, তাদের কিছুদিন সময় লাগবে ডিসিশন আসার। তো এটা কি আমার কোনো প্রবলেম হবে ভিসা হতে? এখন জি সাহেব, আপনি কিছু বলবেন কি? আপনি আগে ছিলেন কেয়ার ওয়ার্কার, এখন সিনিয়র কেয়ার ওয়ার্কার, রাইট? হ্যাঁ, এটাই। হ্যাঁ, আপনার সেক্ষেত্রে আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হবে, as long as আপনার স্যালারি এবং অন্যান্যগুলা যদি থাকে, there shouldn't be any problem. হ্যাঁ, আমার তো ডিপেন্ডেন্ট সাথে আছে, তো স্যালারি দেখানো হয়েছে 26,500। স্যালারি টু বি ভেরি অনেস্ট, এটা ডিপেন্ড করে। আপনি বলছেন 2023 তে আসছেন, রাইট?
হ্যাঁ, আমি 2023-এ আসছি। 23 আছে। So it shouldn't be any problem ভাইয়া। এটা মার্চ 2024 এর পরে যারা এটা নিয়ে যে আমার তো অ্যাসাইলাম পেন্ডিং, তো অ্যাসাইলাম পেন্ডিং অবস্থায় তো ভিসা সুইচ হয়। অনেক ক্ষেত্রে হয় না, এটা ডিপেন্ড করে। হ্যাঁ, আমাদের ভিসা থাকতে থাকতেই আমরা অ্যাসাইলাম ক্লেম করছিলাম, আমাদের 3 স্লিপ কন্টিনিউ ছিল। তো আমার ওয়াইফও কাজ করছিল ফুল টাইম, আর আমি তো খুঁজছিলাম বাট কাজ পাই নাই। তো পেন্ডিং থাকতে থাকতে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করছি। ভাইয়া দেখেন, এখানে যদি আপনার ট্রেসি লিভটা কন্টিনিউ করে সেক্ষেত্রে আপনি পারবেন। আর যদি আপনাকে ওই অ্যাসাইলাম অবস্থায় যদি আপনার কোনো ইমিগ্রেশন বেইল বা অন্য ইমিগ্রেশন বেইল দিয়ে দেয়, পেন্ডিং, এখন আমার ফাইনাল ইন্টারভিউ হয় নাই। ওকে, there shouldn't be any problem ভাইয়া, as long as ট্রেসি লিভ is continuing। যদি ট্রেসি লিভ আপনার কন্টিনিউ করে, তাহলে আপনি আসছিলেন কেয়ার ওয়ার্কারে, ওইটা আপনি কন্টিনিউ করতেছেন, এবং এখন আপনি সিনিয়র ওয়ার্কারে যাচ্ছেন, সিনিয়র কেয়ার ওয়ার্কারে যাচ্ছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। জি, কোনো প্রবলেম হবে না, তাই না? সো ফার আমরা যতটুকু আপনার অনলাইনে আমরা তো এত কিছু বুঝি না, মানে আপনার সব ডকুমেন্ট জানি না। আপনার মতামত অনুযায়ী কি হবে না হবে সেটা কেস ওয়ার্কার বলতে পারবে, বাট বাই ল যা সাহেব বলেন সেটা কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। আমাদের আরেকজন কলার লাইনে আছে, কলটা ধরি আপনার অনুমতি নিয়ে। জি, হ্যালো ভাই, আপনি যুক্ত আছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালাম ভাইয়া, আপনি প্রশ্নটি করুন। ভাই আমার প্রশ্ন হলো যে আমরা পিএসডব্লিউ তে আছি এখন। হুম, এখন পিএসডব্লিউ তে আমরা পার্মানেন্ট জব করতেছি। হুম, সো এখন যদি আমরা গড় কিনি, তাহলে ভবিষ্যতে যদি আমরা ধরেন পিএসডব্লিউ 4 এ হয়তো ডিবিএ তে গেলাম, ডিবিএ তে যাওয়ার পরে ধরলাম আমরা এই বাচ্চার রাইটে গিয়ে যে আরো 2 বছর বা 3 বছর আমরা অ্যাসাইলাম মেরে থাকলাম। তো কোনো এক সময় ধরলাম মানে রায়টা আমাদের পক্ষে আসলো না, তখন কি এই গড় কেনার বা আমাদের এই পেতে গড় থাকার কারণে কি কোনো এক্সট্রা বেনিফিট পাবো বা এইরকম এই জিনিসটা? সাহেব ভাই, ওনার ইমিগ্রেশন বিষয়ে ওনার প্রপার্টি থাকলে সেটি ওনার জন্য টাই হিসেবে এখানে কোনো উপকার আছে কিনা? জি, ধন্যবাদ ভাই আপনার। না, প্রপার্টি এখানে থাকলে কি টাই হবে, এটা টু বি ভেরি অনেস্ট দেয়ার ইজ নো সাচ গাইডেন্স। বা এটা এস্টাবলিশ করে যে আপনি এখানে ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশড, আপনার এখানে নিজের বাসা আছে, এটা আপনাকে হয়তো ইন সাম এক্সটেন্ট হেল্প করবে। বাট এখানে কোনো ক্রাইটেরিয়া বা এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট কোনো ইমিগ্রেশন রুলসে কোনো জায়গায় নাই যে আপনার প্রপার্টি থাকলে তাহলে এখানে আপনারা এক্সেপশনাল কোনো সার্কামস্টেন্সে তারা ভিসা দিবে। ঠিক আছে ভাইয়া? সো এটা হয়তো সাহায্য করবে যখন 117B আপনার কনসিডার করবে প্রপোর্শনালিটি, ওই জায়গায় কনসিডার করবে যে আপনি কতটুকু আপনি এদেশে থাকলে কতটুকু তাদের জন্য বেনিফিট, অথবা আপনাকে এদেশ থেকে রিমুভ করলে এটা কার ফেভারে যাবে, পাবলিক ইন্টারেস্টের ফেভারে যাবে কিনা। এই জায়গায় হয়তো আপনি কিছু পজিটিভ পাবেন যদি আপনার প্রপার্টি থাকে, ওয়েল থাকে। ধন্যবাদ, আশা করি উত্তরটা পেয়েছেন। অনেক ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য। জি, দর্শক বন্ধুরা, যেটি আমি একটু আগে বলছিলাম সেটি হচ্ছে আমরা আলোচনা করছি ইউকেতে রাজনৈতিক বা ধর্মীয় মতামত বা যে কোনো আপনি অ্যাক্টিভিজমের কারণে আপনার কোনো নিরাপত্তার যদি ঝুঁকি থাকে, আপনি কি এদেশে কোনো অ্যাসাইলাম আবেদন করতে পারবেন কিনা, সেই পদ্ধতি বা কোন কোন জিনিসগুলো আপনাকে হেল্প করতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করছি। আমরা আরেকজন কলার লাইনে আছে, আমি কলে নিয়ে যেভাবে কে আছে লাইনে, প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম সারু ভাই। জি ভাই, উনি শুনছেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমি ন্যাচারালাইজেশন জন্য অ্যাপ্লাই করেছি, ওইটা রেজাল্ট আসতে কতদিন সময় লাগতে পারে? আর এটা রেজাল্ট আসার আগে যদি আমি দেশে যাই তাহলে কি কোনো সমস্যা হবে, বা গেলে কি কি করতে হবে যদি বিস্তারিত বলতেন, আমি খুব উপকৃত হইতাম। ওকে, ন্যাশনাল ওনার একটি আবেদন পেন্ডিং আছে, এই মুহূর্তে দেশে গেলে ওনার এই আবেদনে কোনো সমস্যা হবে কিনা? সাহেব স্টেট ফরওয়ার্ড কোশ্চেন, কোনো সমস্যা হবে কিনা প্লিজ? ধন্যবাদ ভাইয়া। সত্যিকার অর্থে এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। হাউএভার এটা আমরা অ্যাডভাইস করি নট টু ট্রাভেল। আপনার ওই সময়টা ট্রাভেল না করাটা আপনার জন্য উত্তম। এখানে রিকোয়ারমেন্টটা হচ্ছে কেউ যদি অ্যাপ্লিকেশন করেন, ওই অ্যাপ্লিকেশনের করার ওই পয়েন্টে এর আগের 12 মাসের আপনার অ্যাবসেন্স কতদিন, এটা হচ্ছে কনসিডারেশনের ম্যাটার। যেহেতু এখানে আপনার যতক্ষণ পর্যন্ত আপনার ন্যাচারালাইজেশনের সার্টিফিকেট না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইন যেটা আছে ওইটা ভ্যালিড থাকে। সেক্ষেত্রে আপনার ট্রাভেলিং এর কোনো
সমস্যা নাই। বাট আমরা সবসময় অ্যাডভাইস করি নট টু ট্রাভেল। আশা করি উত্তরটা পেয়েছেন। মনিরুজ্জামান ভাই, আপনি কি এড করতে চান? না সাহেব, এটাই মনে হয় সবকিছু। থ্যাংক ইউ ভাই। আর আমাদের একটা দর্শকের একটি কমেন্ট আছে, আমি যদি কাইন্ডলি নিই। প্লিজ টেল অ্যান আপডেট অ্যাবাউট হোয়াট উইল হ্যাপেন টু মাই existing 5 years refugee status will be under 20 years. ওই যে মানে সেই কথাটা যে অনেকেই যে বলা হচ্ছিল যে যারা রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন তারা 5 বছর থেকে তাদেরকে 10 বছর নিয়ে যাওয়া হবে। এখন উনি পেয়েছেন যেটি ওনার কথা মতো, এটি কি 10 বছর বা 20 বছর করা হবে কিনা, এটি সম্পর্কে কোনো আপডেট আছে কিনা বা ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য। এটা আসলে সত্যিকার অর্থে একটা মিথের মতো। এখন পর্যন্ত এমন কোনো পরিবর্তন এখনো আসে নাই। বাট এটা একটা প্রপোজালের মতো ছিল। প্রপোজাল জিনিসটা হচ্ছে প্রপোজাল। এটা কিন্তু কোনো ফাইনালাইজ কোনো কিছু না। সো আপনারা এটা নিয়ে আমি মনে করি দুশ্চিন্তা না করে আপনারা যেটা আছে ওইটা নিয়ে দেখেন আপাতত। আর যদি আমরা যখন পরিবর্তনটা আসবে তখন আপনারা হয়তো জানতে পারবেন। এটা নিয়ে প্যানিক করার দরকার নেই। জি, অনেক ধন্যবাদ সাহেব। আমাদের আরেকজন করা লাইনে আছে, আমি প্রশ্ন নিই। জি ভাই, কি আছে লাইনে? প্রশ্নটি করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম মনিরুজ্জামান ভাই। আমি একটা ফ্যামিলি ল সম্বন্ধে ইমিগ্রেশন রিলেটেড। জি, প্রশ্নটি পড়ুন। আমরা আপনি একদম বলে ফেলেন প্লিজ প্রশ্নটা। প্রশ্ন হলো যে ওনার ফার্স্ট ভিসা হাজবেন্ড এর ওয়াইফ আনছেন। এখন কেন খুব 3-4 মাস পরে তার একটা প্রবলেম হয়ে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে গেছে। এখন উনি আবার ব্যাক টু নর্মালে ফিরে আইতেছে হাজবেন্ডের কাছে। এখন ইমিগ্রেশন স্ট্যাটাস এখানে যে ভিসা সিলেক্টটা তারা ফার্স্ট ভিসা ক্যান্সেল করে একটা টেম্পোরারি ভিসা দিছে। এখন তার ইমিগ্রেশন স্ট্যাটাস পেনশন তো পাইরা যে তাদের দেশ পাঠাই দিব, বা দেশ পাঠাই দিলে হাজবেন্ডকে আবার আনতে পারবানি, বা এটার ভিসা স্ট্যাটাস প্রকাশিত হইব, তাই না? আবার ব্যাক টু নর্মাল হাজবেন্ডের কাছে আইলে। সাহেব, কোনো প্রশ্ন আছে কিনা আপনার জন্য? ধন্যবাদ ভাই আপনার কোয়েশ্চেনের জন্য। সো যদি আপনাদের রিকনসাইল হয়ে যায়, সেক্ষেত্রে উনি ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেহেতু উনাকে একটু লিভ দিছে তারা, সাময়িক লিভ। সো উনি ইন কান্ট্রি FLR-M অ্যাপ্লিকেশন আবার করতে পারবেন, করে আবার সুইচ ব্যাক করতে পারবেন স্পাউস ভিসাতে। ঠিক আছে? উনি যদি বাংলাদেশে চলে যান ফর এক্সাম্পল, সেক্ষেত্রে বাংলাদেশ থেকেও আনতে পারবেন। এটা তো এখন পর্যন্ত লিগেলি দে আর নো ডিভোর্সড। সো সেই ক্ষেত্রে এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি যেটা অ্যাডভাইস করব এটাই করার জন্য। এটা কি শিওর যে ওনারে নাম্বার টু হাজবেন্ডের কাছে আসতেছেন তো ভিসা এখানে ক্যান্সেল করে দেবো তারা কান্ডে? সরি, আবার বলেন। আবার একটু বলেন, একটু ভেঙে গেছিল। আচ্ছা, উনি যদি আবার হাজবেন্ডের কাছে ফিরে আসতে চাইছে, তাহলে কি ভিসা কি এটা কি ল আছে যে ভিসা ক্যান্সেল করার ল? যেন বললো যে ভিসা ক্যান্সেল হয়ে যাবে না, কোন ভিসার কথা বলতেছেন? যেটা লিমিটেড লিভ যেটা দিছে ওইটা? ওই যে উনি যে হাজবেন্ডের যে ভিসা চলে আসছে এটা তো নাই, ওই যেটা টেম্পোরারি ভিসা আছে ওইটা কি এক্সটেনশন করা যাবে নাকি ওই হাজবেন্ডের? এটা টেম্পোরারি যেটা আছে এটা উনার 3C লিভটা কন্টিনিউ রাখবে। 3C লিভটা কন্টিনিউ রাখবে। এখন যেটা করতে হবে উনি অ্যাপ্লিকেশন করতে হবে স্পাউস রুটের এগেইন, যে আপনার FLR-M এর আপনারা অ্যাপ্লিকেশন করতে হবে আবার নতুন করে, যে উনাদের রিকনসাইল হয়েছে, উনারা FLR-M এ এক্সটেনশন চাচ্ছে। সো এই FLR-M এর রিকোয়ারমেন্ট গুলো আপনারা ফুলফিল করে অ্যাপ্লিকেশন করতে হবে। আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে এখান থেকে অ্যাপ্লিকেশন করবেন আপনারা। আচ্ছা, এটা কি তারা এটা ভিসা কি ক্যান্সেল করে দিবে যে তুমি ব্যাক টু যাও? না, যেটা আছে ওইটা হচ্ছে লিমিটেড লিভ। এটা হয়তো তারা ক্যান্সেল ইমিডিয়েটলি করবে না, বা দে উইল বি এট সাম পয়েন্ট দে উইল ডু ইট। কথা বুঝছেন? সো ইটস বেটার হচ্ছে আপনারা FLR-M স্পাউস রুটে আবার অ্যাপ্লিকেশন করা, কভার লেটারে প্রপারলি লেখা যে তাদের অবশ্যই আপনার ইয়ে করতে হবে। কভার লেটারে এটা দেখা দিতে তাদের মধ্যে যে ডিফারেন্সটা ছিল, এই ডিফারেন্সটা ওনারা রিকনসাইল করছেন এবং দে ওয়ান্ট টু কন্টিনিউ দেয়ার ফ্যামিলি লাইফ ইন দ্য UK। ঠিক আছে? এটা বলে এক্সপ্লেনেশন দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনি, আমার মনে হয় যেহেতু বিষয়টি একটু কমপ্লেক্স, আপনি হয়তো ফেস টু ফেস কার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিস্তৃত আলোচনা করা দরকার। থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য, কারণ আমাদের আসলে লাইভের প্রোগ্রাম সময়টা একটু সীমিত। তো থ্যাংক ইউ ভাই। জি সাহেব, আমাদের একটি কমেন্ট আছে, তার আগে একটি প্রশ্ন উনি অনেকবার ট্রাই করছেন।
যদি কানেক্ট নিয়ে যেভাবে আপনি প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, হ্যালো, জি আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্নটি করুন। আমি আসলে এখন পিএসডব্লিউ তে আছি। এখন আমি আর কি আমার কোয়েশ্চনটা হলো যে আমি যদি এখন অ্যাসাইলাম ক্লেম করি তাহলে কি আমার এই কাজের রাইটটা থাকবে? বা থাকলেও কতদিন পরে আমি এই কাজের রাইটটা পাবো? ওকে, আপনি জি হ্যাঁ জি বলেন সেকেন্ড। জি আমার এইটাই কোয়েশ্চন। আচ্ছা, জি আপনার যদি কোনো কারেন্ট ভিসা থাকে, এই ভিসা থাকা অবস্থায় আপনি যদি অ্যাসাইলাম আবেদন করেন, শাহিদ ভাই আপনি যদি কিছু বলতে চান তাহলে আপনার আমরা থাকবে। শাহিদ ভাই কিছু বলতে চান কিনা? জি, ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য। সো এটা জি, সো আপনি একটু গুগল করবেন সেকশন 3C অফ দ্য ইমিগ্রেশন অ্যাক্ট 1971। এখানে ক্লিয়ারলি বলা হয়েছে কেউ যদি আপনার কোনো অ্যাপ্লিকেশন করেন অথবা অ্যাসাইলাম ক্লেম করেন ভিসা থাকা অবস্থায়, সেক্ষেত্রে তার ভিসার যে কন্ডিশন থাকবে এটা কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশন ইজ নট ডিসাইডেড অর ইজ উইথড্রন। সো আপনার এটা কন্টিনিউ করবে যদি আপনি অ্যাসাইলাম করেন। ধন্যবাদ। ওকে ভাই, আপু থ্যাংক ইউ, ভালো থাকবেন, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। জি সাহেব, আমরা আসলে অনেক কল পাচ্ছি, আপনি যেহেতু স্বাধীন আপনি অনেক টায়ার্ড, আমি আর বেশি লম্বা করতে চাচ্ছি না। তো আমাদের একজন বোনের একটি প্রশ্ন উনি বারবার করছেন, যদি খালি একটু অ্যাটেন্ড করেন। ফাইম আহমেদ উনি ভাই মনে হয়। ভাই আসসালামু আলাইকুম, স্কিল ওয়ার্কার ভিসায় যাওয়া বুঝেন সাহেব, যাওয়ার আসলাম উইথড্র করা দেশে আসা যাওয়া করা যাবে কিনা? ওকে, উনি অ্যাসাইলাম করছিলেন, এরপরে আপনার স্কিল ওয়ার্কার চলে গেছেন দেশে, এখন যাওয়া সমস্যা হবে কিনা? এটা টু বি ভেরি অনেস্ট আপনার সমস্যা হতে পারে, কারণ আপনি যদি অ্যাসাইলাম যে ভিত্তিতে আপনি করছেন এই ভিত্তি এখনো যদি সেই সিমিলার পরিস্থিতি যে দেশের মানে বাংলাদেশের যদি বর্তমান থাকে, সেই ক্ষেত্রে তারা বলবে যে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে অ্যাসাইলাম করছেন, সেটা এনি টাইম এটা রিভিল করতে পারে। সেজন্য আমরা বারবারই এই অনুষ্ঠানেই আমরা অনেকবার আমরা এটা অ্যাডভাইস করছি যে আপনারা যে কোনো কারণে অ্যাসাইলাম করেন না, কারণ অ্যাসাইলাম করলে এই সমস্যাগুলো আপনার সম্মুখীন হবেন। সো এটা সমস্যা হতে পারে। ধন্যবাদ। জি, হওয়ার চান্স আছে। জি ধন্যবাদ। সাহেব, আমাদের আরেকটি কলার একটা কল আপনার নিতে হবে কাইন্ডলি। জি ভাই, আপনি প্রশ্নটি করুন। জি, আমি 2023 সালের সেপ্টেম্বরে আসছি। তো হচ্ছে আমি আমার ডিপেন্ডেন্ট নিয়ে আসছি। তো আমাদের ডোমেস্টিক ভায়োলেন্সে আমি শিকার হয়েছি, মানে আমার ওয়াইফকে আমি একটা থাপ্পড় মারছিলাম, ওইটা হচ্ছে পুলিশ দেখে ফেলছে। আরেকবার হচ্ছিল বেবি হওয়ার, আমার বেবি হয়েছিল, ওই হসপিটালে হচ্ছে আমার বউ কান্নাকাটি করছিল, পরে হচ্ছে আমি তাকে আরেকটা থাপ্পড় মারছিলাম, তখন হচ্ছে মিডওয়াইফ দেখে ফেলছে। এই কারণে আমাদেরকে মানে সেপারেট করে দিছে। তো আমি স্টুডেন্ট ছিলাম, আমার ওয়াইফ ডিপেন্ডেন্ট ছিল। তো এখন কোর্টের অর্ডার হয়েছে, তো আমার ওয়াইফকে সেফ জোনে নিয়ে গেছে। এখন 18 বছর না হওয়ার আগ পর্যন্ত বেবি বাচ্চার দায়িত্বে বাচ্চাকে ইয়া করবে, আর আমি হচ্ছে বেবিকে উইকলি 2 পর দেখতে পারবো 1-1.5 ঘন্টার জন্য আর কি। প্রশ্নটা হচ্ছে আমি পিএসডব্লিউর জন্য অ্যাপ্লাই করছি, ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে আমার রিফিউজ হয়েছে। ওকে, তো এখন আমি হচ্ছে স্টাডি করতে যাচ্ছি, আমি মাস্টার্স এখানে কমপ্লিট করছি। তো এখন আমি আরেকটা কোর্সে ভর্তি হইতে চাচ্ছি, আমি কি ভর্তি হইতে পারবো কিনা এক, আর আমার বাচ্চা এবং আমার ওয়াইফ যদি তারা ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডারে অ্যাসাইলাম সিক করার ব্যাপারে তারা অগ্রসর হচ্ছে আর কি। তা আমি চাচ্ছি আমার বেবি এবং বাচ্চাকে নিয়ে আবার একসাথে হইতে, এটা কি হইতে পারবো কিনা? ধন্যবাদ আপনার কোয়েশ্চনের জন্য ভাইয়া। সো আপনারা রিকনসিলিয়েশন এনি টাইম করতে পারবেন। আপনারা যদি রিকনসাইল করে ফেলেন সেই ক্ষেত্রে আপনি রিকনসাইল করতে পারেন, বাট
আপনার যেটা বলছেন যে স্টুডেন্ট ভিসাতে আপনি ইয়ে করবেন, এটা কমপ্লিটলি টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিবে কিনা, এটা একটা ঘটনা। আর একটা হচ্ছে আপনার যে কারণে আপনি পিএসডব্লিউটা রিফিউজ করছে, আপনার মনে হয় আপনি সুইটেবিলিটিতে ফেল করছেন। আপনি যদি সুইটেবিলিটিতে ফেল করেন, মোস্ট লাইকলি দে উইল রেজ দ্য সেম ইস্যু উইথ দ্য স্টুডেন্ট ভিসা অ্যাজ ওয়েল। আপনার যদি সুইটেবিলিটিতে ওই প্রবলেমটা হয়, সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট ভিসাতেও সুইচিং করতে পারবেন না। আপনি রিকনসাইল করতে পারবেন, রিকনসাইল করে তাদের সাথে হয়তো ইয়ে হতে পারেন। যদি আপনার ডোমেস্টিক ভায়োলেন্স ভিকটিম মানে এটা দিয়ে যে আপনি অ্যাসাইলাম পেয়ে যাবেন, দ্যাট ইজ নো দ্যাট কেস। আপনাকে দেখাতে হবে অ্যাসাইলাম পাওয়ার জন্য, যেটা আজকে আমরা আলোচনা করতেছি, যে 5টা কারণ, এই 5টা কারণ আপনার 5টা কারণের মধ্যে একটা কারণ থাকতে হবে এবং দেশে গেলে আপনার প্রসিকিউশনের শিকার হবেন। এটা হচ্ছে কনসিডারেশনের ফ্যাক্টর। তো আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য। সবাই আমরা একদম অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। তো আপনি ধরেন এখন আমাদের আজকে যে বিষয়, এবং আমি ধরেন ইউকেতে আসার পরে রাজনীতি করলাম, আমি সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন রাজনীতি বা পলিটিক্স যেটাই হোক, হ্যাঁ, বা আপনি যে 5টা কথা বলেন, যে কোনো কারণে আমি এখানে অ্যাক্টিভিজম করলাম, এখন আমি সেই গ্রাউন্ডে আমি আবেদনটা করতে চাই। তো সেটি কিভাবে করব, এবং এর মাধ্যমে আপনার একটা কমপ্লিট গাইডেন্স দিয়ে আমাদের আজকে অনুষ্ঠান আমরা শেষ করে যাচ্ছি, প্লিজ। ধন্যবাদ মনিজন ভাই। সো সারপ্লাস অ্যাক্টিভিটিস আমরা এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। সো পলিটিক্যাল, যেমন পলিটিক্যাল কারণে যদি কেউ অ্যাসাইলাম করে থাকেন, সেই ক্ষেত্রে এদেশে ডেমনস্ট্রেশন, এদেশে তার সোশ্যাল প্রেজেন্স, আপনার সোশ্যাল মিডিয়াতে তার প্রেজেন্স, তার কন্টেন্ট গুলা কিরকম, তার অ্যাক্টিভিটিসটা কিরকম, এইটা প্রথমে ইয়ে করতে হবে, এস্টাবলিশ করতে হবে। সেকেন্ড যেটা, এই যে তার অ্যাক্টিভিজম, এটা কতটুকু পাবলিক মানে এটা পাবলিশড হয়েছে, কতটুকু মানুষ ও সম্পর্কে জানে, এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর। এবং এটাতে পাবলিশ হয়েছে, ওইটার কারণে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, এবং তাকে ওই আইডেন্টিফিকেশন করার জন্য তার প্রসিকিউশনের শিকার হবে। এই যে 4-5টা জিনিস, এটা আপনাকে এস্টাবলিশ করতে হবে। এখন এটা পলিটিক্যাল হতে পারে, রিলিজিয়াস হতে পারে, এথনিসিটিও হতে পারে। এথনিসিটির ক্ষেত্রে একটু ডিফারেন্ট, বা অন্যান্য বেলায় যেমন রিলিজিয়াসের বেলা অনেকে দেখা যাচ্ছে যে এখানে ডিফারেন্ট রিলিজিয়ন প্র্যাকটিস করতেছে, যেটা হয়তো সে তার নিজ দেশে করে না, এখানে আসার পরে সে এটা চেঞ্জ হয়েছে। সো এই যে জিনিসগুলা, এগুলা এজ এ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এখন এখানে মনে রাখতে হবে, এই অ্যাক্টিভিজমের ফলে কতটুকু রিস্ক ফ্যাক্টরসটা আপনার ইনক্রিজ হয়েছে, এটা হচ্ছে ফ্যাক্টর। এটা আদৌ প্রসিকিউশন হবে কিনা। যেমন কেউ একজন হয়তো ধরেন বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা বলি, এখন আওয়ামী লীগের পক্ষে সে ডেমনস্ট্রেশন করতেছে, এখন যদি সে মেয়ার একটা ডেমনস্ট্রেশনে যায়, সেটা তো এনাফ হবে না। তার এই ডেমনস্ট্রেশনের পর্যায়টা এই পর্যায়ে হতে হবে যে বাংলাদেশের গভর্নমেন্ট বা বাংলাদেশের অথরিটি যারা আছে, তারা তার প্রতি ইন্টারেস্টেড হবে তাকে স্টপ করার জন্য, অথবা তাকে প্রসিকিউট করার জন্য, বা জেল বা ইমপ্রিজনমেন্ট দেওয়ার জন্য। সে গভর্নমেন্ট ছাড়া তো তার, সে যাদের বিরুদ্ধে কথা বলছে সেই তাদের মাধ্যমেও আক্রান্ত হতে পারে। বাট এটা আরেকটা এলিমেন্ট হচ্ছে মানে আপনার অ্যাসাইলামের, আপনার যখন আপনি আর্টিকেল 2-3 এগুলা পড়বেন না আপনার কনভেনশনে, এখানে কিন্তু গভর্নমেন্টের আনউইলিংনেসটা থাকতে হবে, যে তারা দে আর নট উইলিং টু প্রোটেক্ট। সো গভর্নমেন্ট যদি প্রোটেক্ট না করে, যেমন এখন আওয়ামী লীগের যে সিচুয়েশন বা ছাত্রলীগের যে সিচুয়েশন ইন বাংলাদেশ, গভর্নমেন্ট ইজ নট উইলিং টু প্রোটেক্ট দেম। সো যদি গভর্নমেন্ট ইজ নট উইলিং টু প্রোটেক্ট দেম, দিস ইজ another element of asylum that can be brought before making an application to a home office. So এটা হচ্ছে একটা ফ্যাক্টর। সো এখানে যে পার্টিকুলার গ্রুপে, যেমন আমি যদি এখন আজকে এখানে বসে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলি, হয়তো আমি বাংলাদেশে গেলে আওয়ামী লীগ আমাকে মেরে ফেলতে পারে ফর এক্সাম্পল, বা সেক্ষেত্রে হয়তো যদি গভর্নমেন্ট আমাকে প্রোটেকশন দেয়, সেক্ষেত্রে হোম অফিস হয়তো এই অ্যাপ্লিকেশনটা রিফিউজ করবে, বলবে যে গভর্নমেন্ট ইজ উইলিং টু প্রোটেক্ট ইউ। বাট ওয়ারএজ এখন যে সিচুয়েশন এখানে আছে, যেমন আওয়ামী লীগের কেউ যদি বাংলাদেশে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু সে প্রসিকিউটেড হবে গভর্নমেন্টের মাধ্যমে, প্রসিকিউটেড হবে যারা বর্তমানে অবস্থায় ওই জায়গায় পলিটিক্যাল অবস্থানে আছে। সো এটা দুই ধরনের, এটা সিচুয়েশন এবং সার্কামস্টেন্সেসের উপর ডিপেন্ড করে কিভাবে এটা ডিল করা হবে। সো
এখানে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিজম যেটা এটা ভেরি ইম্পর্টেন্ট। বাট আপনারা যারা আপনার ফেসবুকের পোস্ট বা এই ধরনের আপনারা ইউজ করতে চান এজ এ এভিডেন্স, আপনাদেরকে নতুন একটা গাইডেন্স আছে এই ব্যাপারে, যেটা আপনাদেরকে দেখতে হবে, প্রপারলি বুঝতে হবে এটার ক্রেডিবিলিটি কি, এটা আদৌ ওয়েট কি রকম এজ এভিডেন্স, এটা আপনাদেরকে এস্টাবলিশ করতে হবে। মনিজন ভাই ধন্যবাদ আজকে প্রোগ্রামের জন্য, অত্যন্ত ইন্টারেস্টিং একটা টপিক, আর এটা অনেক একটা লং টপিক টু বি ভেরি অনেস্ট। আর এই ধরনের টপিকে আপনি অনলি আলোচনা করার সুবিধা হয় যদি আমরা কোনো এক্সাম্পল পাই, সেই ক্ষেত্রে আলোচনা করার সুবিধা, আদারওয়াইজ এটা ভেরি কমপ্লিকেটেড। এটা যে আপনারা সিম্পলি এটাকে বোঝানো অনেকটা কঠিন, কারণ এটা প্রত্যেকটা সার্কামস্টেন্সের সাথে এটা ডিফারেন্টলি কাজ করে, এক একটা সার্কামস্টেন্সে এক একভাবে কাজ করে। তো ধন্যবাদ মনিজন ভাই আজকে প্রোগ্রামের জন্য। আশা করি আমাদের দর্শকবৃন্দরা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন, অনুষ্ঠান দেখবেন, আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবং সাহেব ভাই, দর্শকদেরকে জানিয়ে রাখি, সাহেব ভাই স্বাধীন অফিস করে সরাসরি বাসায় এসে আবার একদম এখানেই বসছেন, এবং আপনি ডেফিনেটলি অনেক রাইট, তারপরেও আমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করছেন। থ্যাংক ইউ ভাই, এবং আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আমরা বিদায় দিচ্ছি আজকের মতো, এবং আগামী সপ্তাহে দেখা হবে ভাই। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম সেটি হচ্ছে কিভাবে ব্রিটেনে থাকা অবস্থায়, ধরুন রাজনীতি এত এখন আসলে বাংলাদেশের, যেহেতু আমরা বাঙালি কমিউনিটির, রাজনীতি তো বিষয়, তো এখানে রাজনীতি বা ধর্মীয় বা আরো এথনিসিটি বিভিন্ন বিষয়, কয়েকটা 5টা বিষয় আছে, এই বিষয় নিয়ে যদি আপনি অ্যাক্টিভিজম করেন এবং সে কারণে যদি আপনার দেশে যাওয়া রিস্ক হয়, সেক্ষেত্রে আপনাদের কোনো পথ খোলা আছে কিনা সেটি আমরা ছোট পরিসরে আজকে আলোচনা করার চেষ্টা করেছি। ডেফিনেটলি সাহেব যেটা বললেন এটা অনেক বড় বিষয়। আপনাদের যদি কোনো এমন সিচুয়েশন থাকে, অবশ্যই আপনারা কোনো বিজ্ঞ লয়ারের পরামর্শ নিয়ে সামনে আগাতে পারেন, এবং ডেফিনেটলি আপনাদের জন্য পথ খোলা আছে। আপনারা যদি সেই সত্যিকারের সিচুয়েশন থাকে তাহলে অবশ্যই আপনারা সেটি সাহায্য চাইতে পারেন। তবে এটি বলে রাখতে হবে যে আপনারা অবশ্যই জেনুইন কাজে, জেনুইন কারণেই আপনি আবেদন করবেন, তা না হলে কমিউনিটির দুর্নাম হয় আর আপনাদের আবেদনটিও হয়তোবা সাকসেসফুল হবে না। তো সেই আবেদন রাখছি, এবং আগামী সপ্তাহে, আগামী টুইসডেতে আবারও আমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, এবং এই অনুষ্ঠানটি শেয়ার করতে পারেন, হয়তোবা কমিউনিটির অন্য কেউ জানতে পারে, তারা উপকৃত হতে পারে, সেই অনুরোধ এবং আবেদন রেখে আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।